হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ভেক্টরের একটা নতুন পার্ট নিয়ে আলোচনা করছি। যে পার্টে আমরা স্থানাঙ্কের সাহায্যে ভেক্টরকে প্রকাশ করব। অর্থাৎ ধরে নাও আমি এখানে একবারে সরাসরি বেশি কথা না বলে সরাসরি ছবি দিয়ে শুরু করছি। প্রথমে আমরা একটা দ্বিমাত্রিক দেশ নিয়ে আলোচনা করি। এটা একটা দ্বিমাত্রিক দেশ, ঠিক আছে? সেই দ্বিমাত্রিক দেশে এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এবার আমরা বলেছিলাম দ্বিমাত্রিক দেশের আগে শুরুতে আমরা ভেক্টর যখন শুরু করেছিলাম, যে ইন্ট্রোডাকশন আছে, সেই ইন্ট্রোডাকশনে কিন্তু অবস্থান ভেক্টর আর সরণ ভেক্টর সম্বন্ধে আমরা একটা ধারণা দিয়েছিলাম। দেখো, সেই অবস্থান ভেক্টর হোক সরণ ভেক্টর হোক, ধরে নাও এখানে একটা যে কোনো একটা পয়েন্ট নিয়েছি, বস্তু কোনো অবস্থানে এই বিন্দুতে ছিল, সেটা বললাম পি বিন্দু। এই পি বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই। অবস্থান ভেক্টরটা কি? অবস্থান ভেক্টর মানে হলো মূল বিন্দুর সাপেক্ষে ও যে অবস্থানে আছে সেটাকে যে ভেক্টর দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে, তাকেই বলা হয় অবস্থান ভেক্টর। আমরা একটা জিনিস এটাও বলেছিলাম যে এটা সবসময় যে বস্তুটা সরণ নিয়ে প্রকাশ করতে হবে এমন কোনো কথা নেই, সেটাকে বেগও হতে পারে। যে এই জায়গায় এই বিন্দুতে বস্তুর বেগ এবং অরিজিনের সাপেক্ষে বস্তুর বেগ কত সেটা বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে, তখনও সেটা অবস্থান ভেক্টর। কিন্তু যাই হোক, আবার এই পজিশনে একটা জায়গা থেকে ও এই পজিশনে এলো, পি পজিশন থেকে এটা ধরে নিলাম কিউ পজিশন, এই কিউ পজিশন এলো। আচ্ছা, কিউ পজিশনে ওর স্থানাঙ্ক আমি এক কাজ করি, এটাকে এ, এটাকে লিখি বি, এটাকে লিখি সি আর ডি, স্থানাঙ্কগুলো পরিবর্তন করে দিলাম, ঠিক আছে? তাহলে একই রকমভাবে এই ও কিউ হলো ওর চূড়ান্ত অবস্থান ভেক্টর। ক্লিয়ার? বেশ, আমরা যে কোনো একটা ভেক্টরকে যদি তাদের যে ডাইমেনশন আছে, যে অক্ষগুলো আছে, এক্স এবং ওয়াই অক্ষের অভিমুখে ভেক্টর দ্বারা প্রকাশ করি, তখন তাকেই বলা হচ্ছে স্থানাঙ্কের সাহায্যে ভেক্টরের প্রকাশ। আচ্ছা, আমি যদি এই পি বিন্দু থেকে এক্স অক্ষের ওপর লম্ব অঙ্কন করি, নাও, তাহলে এই অংশটা কি হচ্ছে? এই অংশটা একটা ভেক্টর হচ্ছে, এটা হচ্ছে এক্স অক্ষের অভিমুখে ভেক্টর। সেটা কত হবে? তার মান হবে, দেখো, এক্স অক্ষ অভিমুখে এটার মান কত? ও থেকে এই পজিশন পর্যন্ত এর মান কত? এর মান কিন্তু এ। যদি আমি ভেক্টর দ্বারা প্রকাশ করতে চাই, বোঝো ব্যাপারটা, যদি আমি ভেক্টর দ্বারা প্রকাশ করতে চাই তাহলে মানের সাথে তার অভিমুখকে গুণ করতে হয়। সেই অভিমুখটাকে, সেটা হচ্ছে তার একক ভেক্টর। আমরা করেছিলাম ভেক্টর সমান সমান পরম মান ইন্টু একক ভেক্টর। তাহলে এখানে এই অক্ষ অভিমুখে মনে রাখবে, এক্স অক্ষ অভিমুখে যে কোনো একক ভেক্টরকে আই ক্যাপ দ্বারা প্রকাশ করা হয়। ওয়াই অক্ষ অভিমুখের যে কোনো ভেক্টরকে, একক ভেক্টরকে জে ক্যাপ দ্বারা প্রকাশ করা হয়। একই রকমভাবে যদি ত্রিমাত্রিক দেশ হয়ে যায়, আই জেটা তো সেম আছে, জেড অক্ষ একটা এক্সট্রা চলে আসলো, জেড অক্ষকে সেখানে কে ক্যাপ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই ভেক্টরটা যেটা আছে ও থেকে এই বিন্দু পর্যন্ত, সেটা কি হবে? এই পরম মান এ এবং আই ক্যাপ, কারণ এক্স অক্ষ অভিমুখে আই ক্যাপ। আবার আমরা কিভাবে তাহলে এই বিন্দুতে পৌঁছতে পারি? প্রথমে আমরা এই ভেক্টর এক্স অক্ষ অভিমুখে এ দূরত্ব যাওয়ার পর ওয়াই অক্ষ অভিমুখে আমি বি দূরত্ব গেলাম। তাহলে ওয়াই অক্ষ অভিমুখে আমার ভেক্টরটা কত? মান কত? বি। ভেক্টরটা কত? মান ইন্টু তার একক ভেক্টর। ওয়াই অক্ষ অভিমুখে একক ভেক্টর কত লিখেছি আমরা? জে। তাহলে ত্রিভুজ সূত্র অনুসারে আমরা কি লিখতে পাই? এই ওপি যে ভেক্টরটা আছে, সে ওপি ভেক্টর সমান সমান এ আই ভেক্টর প্লাস বি জে ভেক্টর হয়ে গেল। তাহলে ওপি ভেক্টরকে যদি আমরা আর ওয়ান ভেক্টর দ্বারা বলি, তাহলে প্রথম অবস্থান আর ওয়ান ভেক্টর বা ওপি ভেক্টর ইজ ইকুয়াল টু এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ। বুঝতে পারলাম কথাটা? এই হলো গিয়ে তোমার অবস্থান ভেক্টরকে আমরা কি দিয়ে প্রকাশ করলাম? স্থানাঙ্ক দ্বারা কিন্তু প্রকাশ করে নিলাম, ঠিক আছে? এবার যদি এরকম হতো যে এর স্থানাঙ্ক দেওয়া নেই, এ বি দেওয়া নেই, এটা কি দেওয়া আছে? কার্টেজিয়ান স্থানাঙ্ক দেওয়া আছে, তাই তো? যদি কার্টেজিয়ান স্থানাঙ্ক না দিয়ে যদি পোলার স্থানাঙ্ক দেওয়া থাকতো, কথার কথা এর মান দেওয়া আছে আর ওয়ান এবং বলে দেওয়া আছে থিটা,
ঠিক আছে, যে এক্স অক্ষের সঙ্গে থিটা কোণে আছে, তাহলে এটা মানে কত r1 cos থিটা, বি মানে কত r1 sin থিটা। তাহলে সেই হিসাবে তখন কি হতো, r1 ভেক্টর ইজ ইকুয়াল টু এ মানে ছিল r1 cos থিটা আই ক্যাপ প্লাস r1 sin থিটা জে ক্যাপ। বুঝতে পেরেছি? দেখো যদি স্থানাঙ্ক কার্টেজীয় স্থানাঙ্ক দিয়ে দেওয়া থাকে তাহলে এইভাবে এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ লিখব। যদি এই ভেক্টরের মান দেওয়া আছে এবং তার অভিমুখ দেওয়া আছে, অর্থাৎ যদি পোলার স্থানাঙ্কের মান দেওয়া থাকে তখন লিখব r1 cos থিটা আই ক্যাপ প্লাস r1 sin থিটা জে ক্যাপ। বেশ, তাহলে একই রকমভাবে এ চূড়ান্ত অবস্থান যদি এই পজিশনে গিয়ে দাঁড়ায়, তাহলে এখান থেকে আমি লম্ব অঙ্কন করতে পারি। তাহলে এই অবধি আমরা একটা সি ভেক্টর, মানে সি মানের ভেক্টর এক্স অক্ষ অভিমুখে, প্লাস এদিক থেকে যদি আমি লম্বটা অঙ্কন করি তাহলে এই পর্যন্ত একটা ভেক্টর হবে আর এই পর্যন্ত একটা ভেক্টরের যোগফল হবে এই ভেক্টরটা, তাই না? এবং সেটা কত হবে, এক্স অক্ষ অভিমুখে সি ভেক্টরের সি মানের ভেক্টর এবং ওয়াই অক্ষ অভিমুখে ডি মানের ভেক্টরের সমান। তাহলে সেই ক্ষেত্রে এটাকে যদি আমরা r2 ভেক্টর দ্বারা প্রকাশ করি, অর্থাৎ ও কিউ ভেক্টরটাকে, তখন কত লিখব, লিখব r2 ভেক্টর ইজ ইকুয়াল টু সি আই ক্যাপ প্লাস ডি জে ক্যাপ। এবার একেও যদি মান দেওয়া থাকতো, ধরে নাও এটাকে বলা হচ্ছে θ2, এটা θ1, এটাকে এক কাজ করে এটাকে θ1 লিখে দাও, তাহলে এটা cos θ1 sin θ1, ঠিক আছে? বেশ, যদি এটা θ2 দেওয়া থাকে, অর্থাৎ সিডি না দেওয়া থাকে, যদি পোলার নির্দেশতন্ত্র দেওয়া থাকতো দূরত্বটা এবং কত অভিমুখে আছে, তখন সেটা কত হতো, r2 ভেক্টর শুড বি r2 cos θ2 আই ক্যাপ প্লাস r2 sin θ2 জে ক্যাপ। বুঝতে পেরেছি? এইভাবে আমরা এটাকে লিখতে পারি। এই গেল অবস্থান ভেক্টর। তাহলে যে কোনো ভেক্টরকে যদি অবস্থান ভেক্টরের কথা বলা হয়, অর্থাৎ মূল বিন্দু থেকে সেই অবস্থানে যদি আমি কোনো ভেক্টর অঙ্কন করি, বা সেই অবস্থানটাকে বোঝানোর জন্য যে ভেক্টর অঙ্কন করা হয়, সেটা কি হবে, এক্স অক্ষ অভিমুখে তার ভেক্টর এবং ওয়াই অক্ষ অভিমুখে ভেক্টরের যোগফল। তাহলে এখানে কিন্তু আমরা অ্যাকচুয়ালি কী করেছি, ভেক্টরের যোগফল বের করেছি। তাহলে ভেক্টরের যোগফলে আমরা কি করেছিলাম, যদি এবার r1 আর r2 ভ্যালু বের করতে হয়, দেখো কত সহজে r1 আর r2 ভ্যালু বেরিয়ে আসে। r2 ইজ ইকুয়াল টু কী দাঁড়াচ্ছে, এটা যদি লব্ধি ভেক্টর হয় তাহলে √a² প্লাস b² প্লাস 2ab, ওদের মধ্যেকার অ্যাঙ্গেল cos থিটা। এখানে cos থিটা কত, এদের মধ্যেকার অ্যাঙ্গেল কত, এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল হলো 90 ডিগ্রি, তাহলে cos 90 0, তাহলে শুধু পড়ে থাকলে a² প্লাস b²। তাহলে দেখো এটা একটা সমকোণী ত্রিভুজের ফর্মুলাও নির্দেশ করছে। তাহলে r2 ইজ ইকুয়াল টু √a² প্লাস b²। একই রকমভাবে আমরা r1 এর, সরি r2 হলো তো এটা তো r1 না, তাহলে r1 ইজ ইকুয়াল টু √a² প্লাস b², ঠিক আছে? আর r2টা কি আছে, r2টা আছে সি আর ডি দিয়ে, সেই ক্ষেত্রে সেটা লিখব c² প্লাস d²। তো তোমরা ইচ্ছা করলে এবার কোণটাও বের করে নিয়ে আসতে পারো, যদি কোণের কথা বলা থাকে। কোণ থিটা ইজ ইকুয়াল টু কত, এখানে θ1 যদি করো তাহলে tan ইনভার্স b/a, আবার এখানে θ2 ইজ ইকুয়াল টু tan ইনভার্স d/c, ঠিক আছে? তাহলে এইগুলোর সাথে তো আগেই আমার পরিচয় হয়ে আছে, এগুলো আমার এখন অ্যাকচুয়ালি দেখানোর বিষয় ছিল না, আমি শুধু দেখাচ্ছি যে না আগের চিন্তাভাবনার সাথে এই চিন্তাভাবনাগুলো রিলেট করে যাচ্ছে, ঠিক আছে? তাহলে আমার দরকার হলো এই পজিশনগুলো, এই যে r1 ভেক্টর r2 ভেক্টরগুলো দেখালাম সেই। এবার যদি সরণ ভেক্টর বের করতে হয়, অর্থাৎ পি থেকে কিউ পজিশনেও গেল, তাহলে ওকে কোন ভেক্টর দ্বারা প্রকাশ করতে হবে, তাহলে নিশ্চয়ই ওকে এই ভেক্টর দ্বারা প্রকাশ করতে হবে যে পি বিন্দু থেকে ও কতখানি সরল। তাহলে এই ভেক্টর দ্বারা প্রকাশ করব পি থেকে কিউ পর্যন্ত। তাহলে পি কিউ ভেক্টর দেখো, এখানে r1 ভেক্টর প্লাস পি কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, r2 ভেক্টর। এই ভেক্টরটাকে যদি আমরা লিখি এদিক থেকে এদিক, তাই তো, তাহলে এটাকে আমরা লিখতে পারি r2 1 ভেক্টর, r2 1 ভেক্টর। দুই ভেক্টর
এক ভেক্টরের সাপেক্ষে, অর্থাৎ 2 এর অবস্থান 1 এর অবস্থানের সাপেক্ষে, তাহলে এই চিহ্ন দ্বারা প্রকাশ করেছি, অর্থাৎ পি কিউ ভেক্টর। এইটাও আমরা দেখিয়েছিলাম। এবার এইটা মানে কি, এবার এখানে ত্রিভুজ সূত্র কাজে লাগাও। তাহলে এই r1 ভেক্টর প্লাস r21 ভেক্টর ইজ ইকাল টু r2 ভেক্টর। ত্রিভুজ সূত্র কাজে লাগালে দাঁড়াচ্ছে r21 ভেক্টর ইজ ইকাল টু r2 ভেক্টর মাইনাস r1 ভেক্টর। কী করে এলো? কারণ r21 ভেক্টর প্লাস r1 ভেক্টর ইজ ইকাল টু r2 ভেক্টর, এদিকে নিয়ে চলে গেলাম। তাহলে r21 ভেক্টর, যেটাকে বলছি আমরা এখানে সরণ ভেক্টর, সেটা ইজ ইকাল টু কত? r2 ভেক্টর মানে কত? r2 ভেক্টর মানে দেখো সি আই প্লাস ডি জে, সি আই ক্যাপ প্লাস ডি জে ক্যাপ মাইনাস এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ। তাহলে কি দাঁড়ালো? সি মাইনাস এ আই ক্যাপ প্লাস ডি মাইনাস বি জে ক্যাপ। তার মানে আমি যদি দুটো বিন্দুর মধ্যেকার ভেক্টর নির্ণয় করতে চাই, তবে সেই ভেক্টর হবে তাদের স্থানাঙ্কের যে পরিবর্তন, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের স্থানাঙ্কের অন্তরফলের এক্স অক্ষ অভিমুখে এবং ওয়াই অক্ষ অভিমুখে ভেক্টরের যোগফলের সমান। ঠিক আছে, দেখো এখানে স্থানাঙ্ক কত ছিল? সি আর এক্স অক্ষ অভিমুখে সি আর এ। তাহলে পরিবর্তন কত হয়েছে এক্স অক্ষে? সি মাইনাস এ। তাহলে স্থানাঙ্কর পরিবর্তনের এক্স অক্ষ অভিমুখে ভেক্টর কত হবে? মান ইন্টু এক্স অক্ষ অভিমুখের একক ভেক্টর সি মাইনাস এ আই ক্যাপ প্লাস ডি মাইনাস বি জে ক্যাপ। বুঝতে পেরেছি? তাহলে খুব সহজেই আমরা কিন্তু এই পার্টগুলো বের করে নিয়ে আসতে পারি। এবার এই প্রত্যেকটা পজিশনের ইচ্ছা করলে কিন্তু আমরা একক ভেক্টরও নির্ণয় করতে পারতাম। কিভাবে? এইকে আমরা কি করতে পারি? পরম মান দিয়ে ভাগ করতে পারি। অর্থাৎ এ আই প্লাস বি জে ক্যাপকে আমরা যদি √ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে ভাগ করি, তাহলে কি হবে? যে ভেক্টরটা পাবো সেটা হবে তার একক ভেক্টর। ঠিক আছে, r1 ভেক্টরের একক ভেক্টর, অর্থাৎ সেখানে শুধুমাত্র তার অভিমুখটুকু আছে, সেখানে তার মান কত? 1। তাহলে এই ভেক্টরের ক্ষেত্রে যদি আমরা বের করতে চাই r21 ক্যাপ, মানে একক ভেক্টর বের করতে চাইছি, তাহলে কি করতে হবে? r21 ভেক্টরকে এই r21 এর পরম মান দিয়ে ভাগ করে দিতে হবে। এবার r21 এর পরম মান কত? আমরা দেখেছি এ আই জে দিয়ে যদি আমি কোনো একটা প্রকাশ করি, অর্থাৎ এক্স অক্ষ ও ওয়াই অক্ষ অভিমুখের ভেক্টর দ্বারা যদি সমস্ত কিছু প্রকাশ করি, তাহলে ভেক্টরগুলো কী হচ্ছে? সবসময় লম্বভাবে আছে। এবার লম্বভাবে যদি থাকে ভেক্টরগুলো, তাহলে তাদের কি হবে? তাদের লব্ধি হবে তাদের স্কোয়ারের যোগফলের বর্গমূলের সমান, তাই তো? সবসময় এরকম আসছে। তাহলে এখানে কত? সেটা সি মাইনাস এ আর ডি মাইনাস বি, তার স্কোয়ারের কি যোগ করে বর্গমূল করে দাও, তাহলে সেটা কত আসছে? উপরে r21 মানে হচ্ছে সি মাইনাস এ বাই √ একবারে করে দিই আই ক্যাপ প্লাস ডি মাইনাস বি জে ক্যাপ বাই সি মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ডি মাইনাস বি তার হোল স্কোয়ার। বুঝতে পেরেছি? এই হচ্ছে গিয়ে দ্বিমাত্রিক দেশে কোনো ভেক্টরকে, কোনো ভেক্টর অবস্থান ভেক্টর, কোনো সরণ ভেক্টর, এই সমস্তগুলোকে স্থানাঙ্ক দ্বারা প্রকাশ করা হলো। স্বাভাবিকভাবে বুঝতে পারছো, এটা যদি এই r21 এটা যদি এ বি না দিয়ে পুরোপুরি θ1 আর θ2 কল্প দেওয়া থাকে এবং r1 এবং r2 ভ্যালু দেওয়া থাকে, তখন কীরকমভাবে হবে? তখন r21 হবে এই r2 cos θ2 মাইনাস r1 cos θ1 প্লাস আই ক্যাপ ইন্টু r2 sin θ2 মাইনাস r1 sin θ1 জে ক্যাপ। সেই হিসাবে হবে, সোজা কথা, যেরকমভাবে আসবে সেরকমভাবে আমরা জিনিসগুলোকে করব। ঠিক আছে? আর একই রকমভাবে যদি ইউনিট ভেক্টর বের করতে হয়, তার যে মান আছে সেই মানের অন্তরফলের স্কোয়ার করে নিয়ে তার যোগ করে বর্গমূল করে দেবো। ঠিক আছে? গেল। তাহলে এই জিনিসটাই যদি ত্রিমাত্রিক দেশে থাকে তাহলে কি হবে? ধরে নাও আমি ত্রিমাত্রিক দেশের কথা বলছি। দ্বিমাত্রিক দেশ বললাম একটু আগে, এবার বললাম ত্রিমাত্রিক দেশ। এটা এক্স, এটা ওয়াই, এটা জেড। তখন কি হবে? জিনিসটা কি একই রকমভাবে মিলবে? চলো দেখে নিই মিলবে কি মিলবে না। আমি এই পজিশনে একটা ভেক্টরের কথা ভেবেছি,
আমি যে কোনো পজিশন আগে এই পজিশন ভাবি, একটা এই পজিশন পি, এবার এখানে পি পজিশন, যেখানে স্থানাঙ্ক কত এক্স ওয়াই জেড। এবার আমরা শিখিয়েছিলাম ত্রিমাত্রিক দেশে স্থানাঙ্ক কিভাবে লিখতে হয়, হ্যাঁ, কীভাবে আসে, যে এক্স অক্ষ অভিমুখে ও কতটুকু যাবে। এখান থেকে আমি এক কাজ করি, এক্স ওয়াই এই তলের ওপর একটা লম্ব অঙ্কন করি, ঠিক আছে, দেখি লম্বটা কতটুকু যায়, কি হয়। লম্বটা গেল এতটুকু, যেখানে লম্ব অঙ্কন, যেখানে গিয়ে লম্বটা ছেদ করলো, যে পজিশনে লম্বটা ছেদ করলো সেই পজিশন থেকে আমরা কি করলাম, এক্স অক্ষ অভিমুখে এবং ওয়াই অক্ষ অভিমুখে আমরা আবার লম্ব অঙ্কন করলাম, ঠিক আছে। তাহলে সেই তলটা পেয়ে যাওয়া হলো। আচ্ছা, তাহলে তিনটে পজিশন আমরা কিন্তু প্রত্যেকটা পেয়ে গেলাম। দেখো এখানে তলগুলো আলাদা আলাদা পেলাম। তাহলে এই পজিশনে যেতে গেলে আমি কিভাবে যেতে পারি, প্রথম এক্স অক্ষ অভিমুখে আমি এদিক থেকে এদিকে গেলাম, কতখানি দূরত্ব, এখানে এক্স ওয়াই জেড না লিখে এখানে লিখি এ বি সি, ঠিক আছে। তাহলে এক্স অক্ষ অভিমুখে প্রথমে এলাম আমি এ, তাহলে এক্স অক্ষ অভিমুখে যদি আমি এ আসি, সেটা কত এ আই ক্যাপ, ক্লিয়ার। আচ্ছা, তারপর আমি সেখান থেকে ওয়াই অক্ষ অভিমুখে গেলাম কত বি, তাহলে সেইখানে ভেক্টর কত হবে মান ইন্টু একক ভেক্টর, তাহলে ওয়াই অক্ষ অভিমুখে মান কত বি জে ভেক্টর হলো, এ আই ভেক্টর, তারপরে হলো বি জে ভেক্টর। তাহলে এদের যে লব্ধি ভেক্টর, অর্থাৎ এই যে প্রান্ত বিন্দুটা আছে এখান থেকে এই পজিশনে এলো, এটার ফাইনাল থেকে এখানে এলো, এটার মান কত দেখে নাও, এটা প্লাস এটা ইজ ইকুয়াল টু এটা। তাহলে ও বিন্দুর সাপেক্ষে অর্থাৎ মূল বিন্দুর সাপেক্ষে এর মান দাঁড়াচ্ছে এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ, ক্লিয়ার। বেশ, এবার এই বিন্দু থেকে আমি কোথায় গেছি, এই বিন্দু থেকে আমরা এই বিন্দুতে গেছি, কতখানি সি, সি গেছি জেড অক্ষ বরাবর, তাহলে মানটা কত সি, জেড অক্ষ বরাবর তার একক ভেক্টর কত কে, অর্থাৎ ভেক্টর হিসেবে সি কে পজিশনে গেছি। তাহলে এবার ও বিন্দুর সাপেক্ষে আমি যদি তার অবস্থান নির্ণয় করি, অবস্থান ভেক্টর, সেটা কত হবে এ আই প্লাস বি জে প্লাস সি কে, তাহলে এ আই প্লাস বি জে প্লাস সি কে। কী করলাম, জাস্ট দেখো আমরা ত্রিভুজ সূত্রটাকে বোঝানোর চেষ্টা করলাম। ঠিক একই রকমভাবে তাহলে আমরা পেয়ে যাচ্ছি এই এ বি সি দিয়ে যদি আমি স্থানাঙ্ক ত্রিমাত্রিক দেশে যদি আমি সেটাই বের করতে চাই, এটাকে যদি আমরা আর ভেক্টর দ্বারা প্রকাশ করি, তাহলে আর ভেক্টর ইজ ইকুয়াল টু এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ প্লাস সি কে ক্যাপ, ঠিক আছে। এর পরম মান কত হবে, দেখো পরম মান তুমি সরাসরি করে করতে পারো রুট ওভার এখানে, অথবা আমি এখানে ভাগ ভাগ করে দেখাতে পারি। প্রথমে দেখো এর পরম মানটা কত, এই এ আই আর বি যে পরস্পর লম্বভাবে আছে, তাই এই অতিভুজের মানটা কত দাঁড়াচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার আবার এই ত্রিভুজটা দেখো, এই 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 যে এই ত্রিভুজটার কথা বলা হচ্ছে, সেই ত্রিভুজে কি হচ্ছে, এইটা হচ্ছে ভূমি, এইটা হচ্ছে তার লম্ব, ক্লিয়ার। ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, এখানে ভূমিটা কত রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার মানে সি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার, এটা হলো অতিভুজ স্কোয়ার। তাহলে অতিভুজ কত রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের বর্গমূল। এগুলো জিনিস আমরা আগেই করেছি, তাও আমি আরেকবার মিলিয়ে দেখিয়ে দিচ্ছি, বুঝতে পেরেছি। তাহলে এই হচ্ছে তার ইউনিট ভেক্টর। তাহলে এটার যদি পরম মান, তাহলে ইউনিট ভেক্টর বের করতে গেলে কি করতে হবে, মূল ভেক্টরকে তার পরম মান দিয়ে ভাগ করে দিতে হবে, ভাগ করে দাও, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এখানেও যদি আমাকে আরেকটা অবস্থান বের করতে পারে, ধরো ডিইএফ, সেটা কত হবে ডি আই ক্যাপ প্লাস ই জে ক্যাপ প্লাস এফ কে ক্যাপ। তাহলে তাদের মধ্যে যদি আমাকে ডিফারেন্স করতে হয়, তখন এই ভেক্টর আর এই ভেক্টর ঠিক এখানে যেরকমভাবে এসেছিলো, আর ওয়ান ভেক্টরটাকে
দুটো স্থানাঙ্ক দিয়ে এসেছিলো, এখানে তিনটে স্থানাঙ্ক দিয়ে আসবে। একই রকমভাবে R2টাও কী হবে, দুটো স্থানাঙ্ক ছিল তার তিনটে স্থানাঙ্ক দিয়ে আসবে। তাহলে সেই ক্ষেত্রে এরকম যদি পজিশন হয় যে আরেকটা পজিশন বের করতে বলেছে, ধরে নাও R21 ভেক্টর, তাহলে নিশ্চয়ই একটার পজিশন ধরে নাও A1 B1 C1, আর এক পজিশনটা ধরে নাও A2 B2 C2। তখন সেখানে কি হবে, R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর হবে একই রকম। তাহলে এদিক থেকে আসবে A2 মাইনাস A1 I ক্যাপ প্লাস B2 মাইনাস B1 J ক্যাপ প্লাস C2 মাইনাস C1 K ক্যাপ। সেম টু সেম একই রকমভাবে চলে আসবে। ক্লিয়ার? তারও যদি আমার পরম মান বের করতে হয়, এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষের প্রত্যেকটার স্থানাঙ্ককে স্কোয়ার করে তার বর্গমূল করে দিলেই আমরা এইভাবে এটা বের করে নিয়ে আসতে পারবো। বুঝতে পেরেছি? এবার দেখো একটা জিনিস, আগে যখন আমরা দ্বিমাত্রিকের ক্ষেত্রে করেছিলাম, দ্বিমাত্রিকের ক্ষেত্রে যদি আর ভেক্টরটা বা এই R1 বা R2 যে কোনো ভেক্টরটা এক্স অক্ষের সাথে কত কোণে আছে সেটা যদি জানা যায়, তাহলেও কিন্তু আমরা এই পার্টের একটা ভ্যালু বের করতে পারি যে এই যে AI এক্স অক্ষ অভিমুখের ভ্যালুটা কত হয়, এক্স অক্ষ অভিমুখের ভ্যালুটা হয় R1 cos থিটা। অর্থাৎ এক্স অক্ষের সাথে যত কোণ আছে সেই কোণের কস টার্ম, ঠিক আছে, কস কম্পোনেন্ট। ক্লিয়ার? আর একই রকমভাবে ওয়াই এর মান হয় ওর সাইন কম্পোনেন্ট, তাই তো? সাইন কম্পোনেন্ট কেন এসছে? কারণ হচ্ছে কস অফ থিটা মাইনাস 1 যেহেতু সেই জায়গাটার থেকে আসছে, তখন সেটা হচ্ছে সেই জায়গাতে চলে আসছে সাইন কম্পোনেন্টের গল্প। হ্যাঁ, কারণ ওখানে দেখো এটা হচ্ছে কস, এটা থিটা মাইনাস 1, তা এক্স ওয়াই এর সঙ্গে কত আছে, ওয়াই এর সঙ্গে 90 মাইনাস থিটা 1, তা 90 মাইনাস থিটা 1 কস 90 মাইনাস থিটা 1 মানে হচ্ছে সাইন থিটা 1। তাহলে সেই হিসাবে এই পার্টটা বের করতে পারি বা এখান থেকেও ব্যাপারটা দেখতে পারি। এই একই জিনিস আমরা যদি বলি যে এই এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এবং জেড অক্ষের সাথে, এটা দ্বিমাত্রিক, এবার হলো ত্রিমাত্রিক, এর সঙ্গে কত কোণে আছে, অর্থাৎ এর কোসাইন, এর কস উপাংশের সাথে এই ভেক্টরের যদি আমি কোনো একটা সম্পর্ক বের করতে পারি বা কত অ্যাঙ্গেলে আছে সেটা যদি বের করতে পারি, সেটা দেখি। এখানে কিভাবে অ্যাঙ্গেলটা বের করেছিলাম দেখো, এখানে আমরা ভালো করে খেয়াল করো, R1 ইজ ইকুয়াল টু এ জায়গায় কত লিখেছিলাম, এ আই ক্যাপ হ্যাঁ প্লাস বি জে ক্যাপ, তাই তো? বেশ, তাহলে আলটিমেটলি এ মানে কত লিখেছিলাম, এ মানে লিখেছিলাম R1 cos থিটা 1, তার মানে থিটা cos থিটা 1 ইজ ইকুয়াল টু কত, R1 বাই এ, তাই তো? এই পজিশনটা থেকে খেয়াল করো, cos থিটা 1 ইজ ইকুয়াল টু R1 বাই এ, এটাই এখানে দেখার বিষয়। আবার এই পজিশনে দেখো সাইন থিটা 1 মানে হচ্ছে কত, R1 বাই বি, কারণ এখানে বি ইজ ইকুয়াল টু আমরা কত লিখেছি, এ ইজ ইকুয়াল টু R1 cos থিটা 1, তো cos থিটা 1 ইজ ইকুয়াল টু এ বাই R1, সরি একটু ভুল করেছি, এ বাই R1, এখানে সাইন থিটা 1 ইজ ইকুয়াল টু একই রকমভাবে হবে বি বাই R1। সাইন থিটা 1 মানে কত, cos অফ 90 মাইনাস থিটা 1 ইজ ইকুয়াল টু বি বাই R1। তার মানে দেখো cos ওর কোসাইন, ঠিক আছে, কোনো একটা ভেক্টরের তার এক্স অক্ষ অভিমুখ বা যে কোনো অক্ষের সাথে তার কোসাইনের মান, ঠিক আছে, কত হচ্ছে, সেই অক্ষ অভিমুখে ভেক্টরের উপাংশ এবং মূল ভেক্টরের মানের অনুপাতের সমান, তাই না? দেখো এ বাই R1 এসছে। ঠিক একই রকমভাবে আমি যদি এখানে দেখতে চাই, এই ত্রিমাত্রিক দেশের ক্ষেত্রেও আমাকে তাহলে বের করতে হবে এর এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষের সাথে কত কোণে আছে। এখানে যেমন সহজ, একটা জানা থাকলে আরেকটা 90 মাইনাস থিটা 1 চলে আসছে, কিন্তু এটা ত্রিমাত্রিক। ত্রিমাত্রিকের ক্ষেত্রে একটা থিটা 1 হলে আর একটা 90 মাইনাস থিটা 1 হবে না, তাই না? তাহলে এখানে প্রত্যেকটার ক্ষেত্রে ডিফারেন্ট হবে। যদি ডিফারেন্ট হয় তাহলে দেখে নাও এক্স অক্ষের সাথে কত কোণে আছে, আগে সেটা হিসাব করি। হ্যাঁ, দেখো এই এক্স অক্ষের সাথে ধরে নাও ও আলফা কোণে আছে, ঠিক আছে, বেশ। আবার জেড অক্ষের সাথে, ওয়াই অক্ষের সাথেও বিটা কোণে আছে, এটাই জেড অক্ষের সাথেও গামা কোণে আছে। বুঝতে পেরেছি? তাহলে এখানে যদি ছবিগুলো দেখতে চাও, ছবিগুলো এখানে প্রত্যেকটা কিন্তু একটা, আমি যদি আলাদা আলাদা করে ছবি আঁকি
একটু বোঝার চেষ্টা করো। এটা এখানে আরও ভেক্টর দিয়েছো তো, ঠিক আছে তো, বেশ। তার মানে আমরা কি করেছি, এই ভেক্টর থেকে অ্যাকচুয়ালি এই ভেক্টর থেকে এই প্রান্তবিন্দু থেকে এই এক্সের ওপর আমি একটা লম্ব অঙ্কন করেছি। তার মানে এই যে কোণটা আছে এই কোণটা কিন্তু 90 ডিগ্রি, মাইন্ড ইট, এই কোণটা কিন্তু 90 ডিগ্রি। এখানে একটা তল কল্পনা হচ্ছে, তাহলে সেটা যদি এখানে যদি হয় 90 ডিগ্রি, এখানে এই কোণটা কত, এই কোণটা বলেছি এক্সের সাথে হয়েছে আলফা, তাহলে এটা ভূমি, এইটা লম্ব। তাহলে ছবিটাকে যদি তুমি ফ্ল্যাট করে দেখো, এই জিনিসটাকে যদি এভাবে ঘুরিয়ে নাও সামন দিক থেকে, তাহলে ছবিটা কীরকম আসছে, ছবিটা আসছে অনেকটা এরকম, ঠিক আছে। এই এক্সের সাথে, হ্যাঁ, এই এক্সের সাথে এটা হচ্ছে এ, অর্থাৎ কোন পজিশনটা এ বলছি, আলফার সঙ্গে এই পজিশনটাকে বলা হচ্ছে এ, এটা হচ্ছে আর সরি এটা হচ্ছে এ, এটা হচ্ছে আলফা, এই হলো আলফা। এটাকে যদি আমি ঘুরিয়ে লিখি তাহলে কস আলফা ইজিক্যাল কত, ভূমি বাই অতিভুজ, অর্থাৎ এ বাই আর। দেখো এখানের হিসেবেও তাই আসছে। তাহলে সেইটাকে যদি আমি কাজে লাগাই, এখানে কস আলফা ইজিক্যাল টু এ বাই আর, কোসাইন পার্ট চলে এলো। আচ্ছা, এবার যদি আমি বি এর সঙ্গে হিসাব করে দেখি, দেখো মানে ওয়াই অক্ষের সাথে যদি হিসাব করে দেখি, তাহলে এক কাজ করে এই ছবিটার মধ্যে আমরা করতে পারি ইচ্ছা করলে। আচ্ছা, আর একটা ছবি আঁকি। এই পজিশন থেকে আমরা কি করেছি, এবার ওয়াই অক্ষ অভিমুখে, অর্থাৎ এটাকে টেনেছি, এইখানে লম্ব টেনেছি, এইটা হচ্ছে আর ভেক্টর। তারপর আমরা এই ত্রিভুজটার কথা বলছি, দেখে নাও এই ত্রিভুজটার মধ্যে, তাহলে এটা কত, এটা কিন্তু 90 ডিগ্রি। এখানে দেখতে এমন মনে হচ্ছে, কিন্তু জিনিসটাকে যখন সামনের দিকে নিয়ে আসবে, জিনিসটা কল্পনা করো, এটা হচ্ছে 90 ডিগ্রি, হ্যাঁ, এটা হচ্ছে আর, এটা হচ্ছে বি, তাহলে এটা হচ্ছে কত, বিটা, এই হচ্ছে বিটা। তাহলে তার ভূমি কোণটা আর, লম্ব কোণটা এই বি হচ্ছে ওর লম্ব হচ্ছে, আর এটা সরি বি হচ্ছে তার ভূমি, আর এটা হচ্ছে তার লম্ব। তাহলে সেই হিসেবে এটাতে কস বিটা ইজিক্যাল টু কত হয়, বি বাই আর। ঠিক একই রকমভাবে এখানে কস 90 মাইনাস থিটা ওয়ান ইজিক্যাল টু বি বাই আর ওয়ান ছিল। এখানে কি হচ্ছে, কস 90 মাইনাস থিটা মানে হচ্ছে ওয়াইয়ের সঙ্গে যত কোণে আছে, এখানে ওয়াইয়ের সঙ্গে বিটা কোণে আছে, তাই কস বিটা ইজিক্যাল টু বি বাই আর। এবার যদি জেড এর কথা বলো, বেশ, এখান থেকে আমি এটার উপর লম্ব টানবো, এই লম্ব টানলাম, ঠিক আছে। তাহলে সেই হিসাবে এটা হচ্ছে আর, এটা হচ্ছে জেড, আর এই লম্বটা টানিয়েছি কার উপর, জেড অক্ষের উপর, তার মানে এটা হচ্ছে 90 ডিগ্রি, আর এটা কত, এটা হচ্ছে গামা। দেখো তাহলে সেই হিসাবে কি দাঁড়াচ্ছে, এটা হচ্ছে তার অতিভুজ, এটা হচ্ছে তার ভূমি, তাহলে কস গামা ইজ ইকুয়াল টু সেই হিসাবে কস গামা ইজ ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, সি বাই, সরি এখানে জেড লিখেছি, এটাকে তখন সি লিখেছিলাম, সি বাই আর। বুঝতে পারলাম। তাহলে কোনো একটা ভেক্টর যদি তার এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষের সাথে কত কোণে আছে সেটা যদি বের করতে হয়, সেটা তার মান হবে কস ইনভার্স ইন্টু যে ভেক্টরের সাথে কোণ করে আছে সেই ভেক্টর বরাবর তার উপাংশ বাই, মানে উপাংশের মান, অবশ্যই মান, এবং তার মূল ভেক্টরের মানের অনুপাত। ক্লিয়ার? তাহলে সেই হিসেবে এবার আমি এটাকে যদি আমি একটা সম্পর্ক লিখতে চাই কোসাইনের সম্পর্কে, তাহলে কোস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা, আমি যদি এটা লিখি তাহলে কত হয় দেখো তো, কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা ইজ ইকুয়াল টু এস স্কোয়ার বাই আর স্কোয়ার।
প্লাস বি স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই আর স্কোয়ার, নিচে প্রত্যেকটার আর স্কোয়ার কমন, তাহলে উপরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আচ্ছা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানে কত? আর স্কোয়ার, তাই না? আমি কিন্তু এখানে এই পরম মানের জন্য ম্যাগনিটিউড সাইনটা দিইনি, ঠিক আছে? তোমরা ম্যাগনিটিউড সাইনটা দিয়ে নিতে পারো। এটা ইজ ইকুয়াল টু কত? আর স্কোয়ার বাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। তার মানে কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা ইজ ইকুয়াল টু 1। পরীক্ষার সময় কিন্তু কখনো কখনো এটা প্রমাণ আসে। তাহলে প্রমাণ আসার সময় কি হবে? সিম্পলিভাবে তোমাদের এই তিনটা ছবি আলাদা আলাদা ছবি, প্রত্যেকটা ছবি আলাদা আলাদা আঁকার দরকার নেই। তিনটা যে আলাদা আলাদা প্লেন আছে সেই প্লেনগুলোর দরকার নেই, আমরা এখানে একটা ছবি এঁকেই এভাবে আমরা করে নিয়ে আসতে পারি। এটা বোঝানোর জন্য তোমাদেরকে প্রত্যেকটার পজিশনটা আমি আলাদা আলাদা করে বোঝানোর চেষ্টা করলাম। এটাই কিন্তু কখনো কখনো ঘুরিয়ে আসে সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার গামা দিয়ে। তখন কি লিখবো? যদি এটা আসে সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার গামা, এর মানে কত অ্যাকচুয়ালি? এটা মানে 1 মাইনাস কস স্কোয়ার আলফা, এটা মানে 1 মাইনাস কস স্কোয়ার বিটা, এটা মানে 1 মাইনাস কস স্কোয়ার গামা। তাহলে 1 প্লাস 1 প্লাস 1 3 মাইনাস একটার জন্য কস স্কোয়ার আলফা, আরেকটার জন্য কস স্কোয়ার বিটা, আরেকটার জন্য কস স্কোয়ার গামা। এটা মানে কত? 1। 3 মাইনাস 1 কত? 2। তো সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার গামা, এটার ভ্যালু যদি বের করতে হয় সেটা সবসময় কত হচ্ছে? 2। যেখানে আলফা বিটা এবং গামা হচ্ছে মূল ভেক্টরের সাথে এক্স অক্ষ ওয়াই অক্ষ, যথাক্রমে এক্স অক্ষ ওয়াই অক্ষ এবং জেড অক্ষের অন্তর্ভুক্ত কোণের মান। ঠিক আছে, এইভাবে আমরা স্থানাঙ্কের সাহায্যে ভেক্টর প্রকাশ করতে পারি এবং এই কোসাইনের ভ্যালু দিয়ে বাকিগুলো সবগুলো কমপ্লিট করতে পারি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। এখান থেকে আরেকটা অনুসিদ্ধান্তে আসা যায়। ধরে নাও তোমাকে বলেছে সম্পর্ক বের করতে যে এক্স অক্ষ ওয়াই অক্ষ এবং জেড অক্ষের অনুসিদ্ধান্ত এটাই, এক্স অক্ষ ওয়াই অক্ষ এবং জেড অক্ষের কোন জায়গা থেকে যে বিন্দু ভেক্টরটা বলা আছে আর ভেক্টরের মানে সরি অবস্থান ভেক্টরটা বলা আছে, সেই আর ভেক্টরের প্রান্তবিন্দু থেকে যদি আমি এক্স অক্ষ ওয়াই অক্ষ এবং জেড অক্ষের দূরত্ব নির্ণয় করি। ধরে নাও আর ভেক্টরের এক্স অক্ষ থেকে যে দূরত্ব, এই যে দূরত্বটা, হ্যাঁ, এই দূরত্বটাকে ধরে নাও আমি বললাম পি। এই যে দূরত্বটা বললাম আর ভেক্টর থেকে, মানে এই পজিশন থেকে ওয়াই অক্ষের, এটাকে ধরলাম কিউ। আবার এই আর থেকে এইটার যে দূরত্ব, এটাকে ধরলাম আর। এদের মধ্যে যে সম্পর্ক, ঠিক আছে, সেই সম্পর্কটা কত হয়? সেই সম্পর্কটা বের করার জন্য আমি এইভাবে লিখব পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। প্রমাণ করো এই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 ইন্টু এই লম্ব, এই যে সরি এই মূল ভেক্টর আছে সেই মূল ভেক্টরের পরম মানের স্কোয়ার। কিভাবে হবে দেখো, পি মানে কত? এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, এটা যদি তার ভূমি হয়, এটা যদি তার অতিভুজ হয়, তাহলে পিটা হচ্ছে তার লম্ব। লম্ব স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজের মান কত হচ্ছে এখানে? আর স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার কত? এ স্কোয়ার। ক্লিয়ার? তার স্কোয়ার করেছে যেহেতু, তাহলে এই স্কোয়ারটা এটার সমান। একই রকমভাবে কিউ এর মান কত হবে? আর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তোমরা প্রয়োজনে একটু থেমে নিয়ে একটু পজ করে নিয়ে ব্যাপারটা ছবিটাতে ভালো করে বোঝো। এটা সমকোণী ত্রিভুজ, আবার এটাও একটা সমকোণী ত্রিভুজ। সেই পজিশনে আর স্কোয়ারের ভ্যালুটা, এই ক্যাপিটাল আর স্কোয়ারের ভ্যালু কত হবে? অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার সি আর স্কোয়ার, সরি এটা অতিভুজ, আর স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে কত দাঁড়ালো? 3 আর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানে আবার কত? আর স্কোয়ার। তাহলে 3 আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, দ্যাট ইজ এখান থেকে আমরা লিখতে পারি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইজ ইকুয়াল টু স্মল 2 আর স্কোয়ার। অর্থাৎ কোনো ভেক্টরের প্রান্তবিন্দু থেকে এক্স অক্ষ ওয়াই অক্ষ এবং জেড অক্ষের লম্ব দূরত্বের বর্গের যোগফল মূল ভেক্টরের বর্গের দ্বিগুণের সমান। ঠিক আছে, এটা একটা অনুসিদ্ধান্ত। তাহলে প্রশ্ন এটা আসতে পারে, প্রশ্ন এটা আসতে পারে, প্রশ্ন এটাতেও আসতে পারে। তো যে কোনোটাতেই আমি এই প্রশ্নের আনসার বের করতে পারি যদি আমি এই যে ব্যাপারটা
এই ব্যাপারটা এটা এই তিনটে জিনিস যদি ভালো করে বুঝি তাহলে আমরা সহজেই এই ধরনের কোশ্চেনগুলো আনসার করতে পারবো এবং যে কোনো ভেক্টরকে এরপরে আমরা স্থানাঙ্কের সাহায্যে প্রকাশ করতে পারবো।